ইংলিশ ল্যাঙ্গুয়েজে কমপ্লেক্স সেন্টেন্স সমূহে ব্যবহৃত লিঙ্কিং ওয়ার্ড হিসাবে এমন কিছু ফ্রেজ এবং ক্লজ ব্যবহৃত হয়ে থাকে যে ফ্রেজ এবং ক্লজের পরে যে ক্লজটি ব্যবহৃত হয় এই ক্লজের ভার্বটি সবসময় পাস্ট টেন্সে ব্যবহৃত হয়। তো এই ফ্রেজ এবং ক্লজগুলো এক নজরে দেখে নেওয়া যাক। এগুলো হচ্ছে অ্যাজ ইফ, অ্যাজ দো, ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম, আই উইশ, উড দ্যাট। তো এমনকি এই ফ্রেজ এবং ক্লজগুলোর যে সেন্টেন্সে ব্যবহৃত হয় ওই সেন্টেন্সের মেইন ক্লজটি যদি পাস্ট টেন্সে হয়ে থাকে, পাস্ট ইনডেফিনিট টেন্স বা পাস্ট সিম্পল টেন্সে ব্যবহৃত হয়, তবে এই ফ্রেজ এবং ক্লজের পরের ক্লজের ভার্বটি পাস্ট পারফেক্ট টেন্সে ব্যবহৃত হয়। বরাবরের মতোই স্পিক ইংলিশ বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ আলী আছি আপনাদের সাথে। তো আর সময় ক্ষেপণ না করে চলুন ফিরে আসি ছোট্ট একটি ইন্ট্রোর পর। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। শুরুতেই অ্যাজ ইফ এবং অ্যাজ দো এর ব্যবহার আলোচনা করা যাক। প্রথমেই আমি যে সেন্টেন্সটি লিখেছি সেটি হচ্ছে সাজিদ টক্স অ্যাজ ইফ হি নিউ এভরিথিং। এখানে খেয়াল করুন এই সেন্টেন্সে অ্যাজ ইফ ব্যবহৃত হয়েছে এবং তার আগে টক্স ভার্বটি আছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে এবং অ্যাজ ইফের পরে আমাদের নিয়ম অনুযায়ী নিউ ভার্বটি পাস্ট ইনডেফিনিট টেন্সে ব্যবহৃত হয়েছে। এখন অর্থটা কেমন? অর্থটা হচ্ছে সাজিদ এমনভাবে কথা বলে অ্যাজ ইফ যেন, অ্যাজ ইফের অর্থ দিচ্ছে যেন। সাজিদ এমনভাবে কথা বলে যেন সে সব কিছু জানে। এখন বাংলায় জানে ইনডেফিনিট টেন্সের অর্থাৎ প্রেজেন্ট টেন্সের অর্থ দিলেও ইংলিশে কিন্তু এই যে ভার্বটি ব্যবহৃত হবে পাস্ট ইনডেফিনিট টেন্সে। তাহলে সেন্টেন্সের অর্থ কি দাঁড়াচ্ছে? সাজিদ এমনভাবে কথা বলে যেন সে সব কিছু জানে। এরপরে সেন্টেন্সটি দেখা যাক। হি বিহেভস অ্যাজ দো, এখানে লিঙ্কিং ওয়ার্ড হিসেবে ব্যবহৃত হয়েছে অ্যাজ দো এবং তার আগের ভার্বটি আছে পাস্ট ইনডেফিনিট টেন্সে। সাজিদ এমনভাবে আচরণ করে অ্যাজ দো, এটারও অর্থ যেন, যেন হি ওয়ার দ্য ওনার অফ দ্য প্লেস। এমনভাবে কথা বলে, এমনভাবে আচরণ করে যেন সে এই জায়গাটার মালিক। এখানে খেয়াল করুন ভার্বটি ব্যবহৃত হয়েছে ওয়ার। এখন এখানে মূল ভার্বটি ছিল বি ভার্ব এবং এই স্ট্রাকচার অনুযায়ী আমরা জানি অ্যাজ দো বা অ্যাজ ইফ এর আগে যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স থাকে তাহলে এর পরের ভার্বটি হবে পাস্ট টেন্সে। এবং এখানে আরেকটা বিষয় আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে, সেটি হচ্ছে যদি বি ভার্ব ব্যবহারের প্রয়োজন হয় তাহলে ওই বি ভার্বটি হবে ওয়্যার। এরপর সেন্টেন্সে দেখা যাক দে কোঅপারেটেড ইচ আদার, তারা একে অন্যকে এমনভাবে কোঅপারেট করেছিল, এমনভাবে সহযোগিতা করেছিল অ্যাজ ইফ যেন দে হ্যাড বিন ব্রাদার্স। এখানে খেয়াল করুন এখানে কিন্তু বি ভার্ব এর ফর্মটি হয়েছে হ্যাড বিন, অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্সে ব্যবহৃত হয়েছে বি ভার্বটি। কেন? কারণ হচ্ছে অ্যাজ ইফ এর আগের যে ক্লজটি রয়েছে সেই ক্লজের ভার্বটি রয়েছে পাস্ট ইনডেফিনিট টেন্সে। অর্থাৎ আমাদের নিয়ম অনুযায়ী অ্যাজ দো বা অ্যাজ ইফ এর আগের ক্লজটি, মেইন ক্লজটি যদি পাস্ট ইনডেফিনিট টেন্সে ব্যবহৃত হয় তাহলে অ্যাজ দো বা অ্যাজ ইফ এর পরের ভার্বটি হবে পাস্ট পারফেক্ট টেন্সে। এটার মূল ভার্বটি যেহেতু বি ভার্ব ছিল সুতরাং এটা হয়ে গেছে হ্যাড বিন। কমপ্লেক্স সেন্টেন্সের লিঙ্কার হিসাবে পরবর্তী যে ক্লজটি আমাদের আলোচনায় আসে সেটি হচ্ছে ইট ইজ টাইম অর ইট ইজ হাই টাইম। সেন্টেন্সের মাধ্যমে দেখা যাক ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম উই চেঞ্জড আওয়ার পলিসি। এখানে খেয়াল করুন ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম দুটাই ব্যবহৃত হতে পারে। যদি একটু বেশি এমফাসিস দেওয়া হয় তাহলে ইট ইজ হাই টাইম হয়। এটার অর্থ কি? এটাই সঠিক সময় কি যে উই চেঞ্জড আওয়ার পলিসি, আমাদের পলিসি চেঞ্জ করা দরকার। এখানে একটা জিনিস খেয়াল করুন বাংলা অর্থটা হচ্ছে উই শুড চেঞ্জ আওয়ার পলিসি এরকম, বাট ইংলিশে এটি ব্যবহৃত হবে চেঞ্জ শব্দটা, চেঞ্জ ভার্বটি পাস্ট টেন্সে ব্যবহৃত হবে। ধরুন কোনো একটা কোম্পানি তাদের প্রত্যাশিত আউটপুট অর্জনে ব্যর্থ হচ্ছে, প্রত্যাশিত ফলাফল অর্জনে ব্যর্থ হচ্ছে এবং তারা অ্যানালিসিস করে দেখলো যে তাদের পলিসি মেকিংয়ে, তাদের পলিসি অ্যাপ্লিকেশনে কিছু পরিবর্তন আনা জরুরি এবং সেক্ষেত্রে কি বলা যেতে পারে? ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম, এটাই সঠিক সময় উই চেঞ্জড আওয়ার পলিসি, আমাদের পলিসি চেঞ্জ করা দরকার। এখানে উই শুড চেঞ্জ আওয়ার পলিসি কিন্তু আমরা ব্যবহার করতেই পারি, বাট গ্রামার অনুযায়ী
এখানে উই শুড চেঞ্জ আওয়ার পলিসি হবে না, হবে কি উই চেঞ্জড আওয়ার পলিসি, পাস্ট টেন্সে ব্যবহৃত হবে। আমাদের আলোচনায় পরবর্তী যে লিঙ্কিং ওয়ার্ড বা কানেক্টিং ওয়ার্ড হিসেবে যে ক্লজটি ব্যবহৃত হয় সেটি হচ্ছে আই উইশ। এটার মাধ্যমে কোনো ইচ্ছা প্রকাশ করা হয়, যেমন সেন্টেন্সে দেখা যাক আই উইশ আই কুড সিং বেটার। আমি যদি আরও ভালো গান গাইতে পারতাম, আমি কিন্তু মোটেই ভালো গান গাইতে পারি না, আমি বলতে পারি আই উইশ আই কুড সিং বেটার। অথবা আই উইশ আই ওয়ার আ বিলিয়নিয়ার, অর্থাৎ আমি যদি বিলিয়নিয়ার হতে পারতাম। তো আমার সিঙ্গার হওয়া এবং বিলিয়নিয়ার হওয়াটা হচ্ছে আমার স্বপ্ন বা আমার ইচ্ছা। তো এই ধরনের ইচ্ছা প্রকাশের ক্ষেত্রে আই উইশ ব্যবহার করা যেতে পারে। তবে খেয়াল রাখতে হবে আমাদের পরবর্তী ক্লজে যদি আমরা ভার্ব ব্যবহার করি, অ্যাকশন ভার্ব, তার আগে ব্যবহার করব কুড, অর্থাৎ আই উইশ আই কুড ভার্বের বেস ফর্ম। এরপরে হতে পারে আই উইশ আই ওয়্যার। এখানে যদি বি ভার্ব ব্যবহারের প্রয়োজন হয় তাহলে আই উইশ আই ওয়্যার ব্যবহার করব। আই উইশ আই ওয়্যার আ বার্ড, আই উইশ আই ওয়্যার আ কিং, আই উইশ আই ওয়্যার অ্যান অ্যাক্টর। তবে একইভাবে আমরা যদি এই উইশ ভার্বটাকে পাস্ট টেন্সে ব্যবহার করি, ফর এক্সাম্পল আই উইশড আই ওয়্যার এর পরিবর্তে হবে পাস্ট পারফেক্ট টেন্স আই উইশড আই হ্যাড বিন আ বিলিয়নিয়ার। এরপরে সেন্টেন্স লক্ষ্য করা যাক, would that all questions were so easy to answer, অর্থাৎ যদি এমন হতো যে সব কোশ্চেনই আনসার করার মতো খুবই সহজ ছিল। অথবা would that I could sit for the exam again, যদি আমি আবার পরীক্ষাটি দিতে পারতাম। এখন একটি বিষয় খেয়াল করুন, এই যে দুটি সেন্টেন্সের মধ্যেই এমন কোনো ইচ্ছা প্রকাশ করা হচ্ছে, এমন কোনো অভিব্যক্তি প্রকাশ করা হচ্ছে যেটা কিন্তু এখন সম্ভব নয়, কিন্তু আমার ইচ্ছা প্রকাশ পাচ্ছে যে আমি এইটার একটা অপশন যদি আমি পেতাম, তার মানে এটা আমি জানি যে আমি পাচ্ছি না, কিন্তু ওইটা যদি পেতাম তাহলে হয়তো আমি আরও ভালো ফলাফল অর্জন করতে পারতাম। সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করতে পারি, would that। এবং এরপরে ভার্ব হিসাবে যদি বি ভার্ব ব্যবহার হয় তাহলে হবে ওয়্যার, আর যদি অ্যাকশন ভার্ব ব্যবহার হয় তাহলে would that I could sit for the exam again। এখানে আগের উইশ ভার্বের মতোই এরপরেও মেইন ভার্বের আগে কুড ব্যবহার করতে পারি, উড দ্যাট আই কুড সিট ফর দ্য এক্সাম এগেন। তো এক্ষেত্রে উইশ এবং আই উইশ এবং উড দ্যাট এই দুটার ব্যবহার অলমোস্ট সেম। এটার মাধ্যমে কারো স্বপ্ন বা ইচ্ছা প্রকাশ পায়, আর উড দ্যাটের মাধ্যমে কোনো একটা কিছু ঘটে গেছে যেটা চেঞ্জ করা সম্ভব না, কিন্তু তারপরেও মনের একটা অব্যক্ত ইচ্ছা এটার মাধ্যমে প্রকাশ পায়। তো ভিউয়ার্স, এই ভিডিওটিতে আলোচিত লিঙ্কিং ওয়ার্ড হিসেবে যে ফ্রেজ এবং ক্লজ ব্যবহৃত হয়েছে, এই ফ্রেজ এবং ক্লজের ব্যবহারগুলো যদি আপনি ঠিকমতো মনে রাখেন তাহলে আপনার দৈনন্দিন ব্যবহারে ইংরেজিটা হয়ে উঠবে অনেক বেশি, আরও বেশি কারেক্ট ইংলিশ। এবং পাশাপাশি যে কোনো ধরনের পরীক্ষায় কমপ্লিটিং সেন্টেন্স বা কারেকশন রিলেটেড যে কোনো ধরনের টেস্ট আপনি সুন্দর মতো সম্পন্ন করতে পারবেন। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশেই থাকবেন। আর হ্যাঁ, আপনি যদি প্রথমবারের মতো এই চ্যানেলটিতে এসে থাকেন অথবা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি প্রেস করুন এবং পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন, যাতে করে আমাদের পরবর্তী কোনো ভিডিও আপনি মিস না করেন। আর এতক্ষণ ধৈর্য ধরে আমার সাথে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।